আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের আলোচনার বিষয় আবারও গার্মেন্টস শ্রমিক প্রসঙ্গ। তবে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি মূলত বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হেলেনা জাহাঙ্গীরকে নিয়েই আলোচনা করতে চাই। আর এই আলোচনা শুরুর আগে আমি প্রতিদিনের মতো যথারীতি আজকেও যে মহামারী এই পৃথিবীতে ভয়াবহ আকার ধারণ করেছে সেই মহামারীর একটি আপডেট দিয়েই আলোচনা শুরু করতে চাই। আজকে পর্যন্ত সারা পৃথিবীতে এই মহামারীতে আক্রান্ত হয়েছেন 13,47,343 জন এবং আজকে পর্যন্ত সারা পৃথিবীতে মারা গিয়েছেন 74,769 জন এবং আজকে পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 2,84,882 জন এবং আমি যে দেশে বসবাস করছি সেই ইউএসএতে আজকে পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 3,67,629 জন এবং আজকে পর্যন্ত ইউএসএতে মারা গিয়েছেন 10,941 জন এবং আমি যে শহরে বসবাস করছি সেই নিউ ইয়র্ক শহরে আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1,31,916 জন এবং আজকে পর্যন্ত নিউ ইয়র্ক শহরে মারা গিয়েছেন 4,758 জন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছেন 123 জন এবং আজকে পর্যন্ত বাংলাদেশে মারা গিয়েছেন 12 জন। এই ছিল মোটামুটি মহামারীর আপডেট। তাহলে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। তো প্রথমেই আমরা আলোচনা করার আগে হেলেনা জাহাঙ্গীর গার্মেন্টস শ্রমিকদের এই যে গার্মেন্টস ফ্যাক্টরি খোলা রাখার বিষয়ে এবং তাদেরকে গ্রাম থেকে আবার কর্মস্থলে ফেরার ব্যাপারে তিনি একটি লাইভ করেছিলেন। অবশ্য পরবর্তীতে তিনি সেই লাইভটি ডিলিট করে দিয়েছেন। চলুন প্রথমেই আমরা তার সেই লাইভটি আগে শুনে আসি, তারপরে আমরা কথা বলি। জানেন, আমাদের অনেক অর্ডার এখনো হাতে রয়ে গেছে। আমরা ইচ্ছা করলে গার্মেন্টসটা বন্ধ দিতে পারি না। আর গার্মেন্টস বন্ধ করলে আপনারা জানেন, অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে বলেন, অন্যান্য মিডিয়াতে আমরা দেখছি বারবার বলছে যে মানুষের করোনায় অনেক জনগণ বলছে যে আমরা করোনায় মরতে চাই, আমরা না খেয়ে মরতে চাই না, আমরা ক্ষুধার্ত অবস্থায় মরতে চাই না, তারপর আমরা করোনা ভাইরাসে মরতে চাই। এই কষ্টের কথাগুলি কি আপনারা শোনেন না? যারা আপনারা তর্ক বিতর্ক করেন মালিকদের নিয়ে, আপনাদের তো অবশ্যই শোনা উচিত যে আসলে জনগণ কি বলছে, জনগণের খাবারটা কে দিবে। আপনারা যারা বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা কি একজনের খাবার দিচ্ছেন? দিচ্ছেন না। আপনারা কি 10টা শ্রমিকের খাবার দিবেন না। আপনারা কি 100টা শ্রমিকের বেতন দিবেন না। সো আপনারা বড় কথা বলতে আসবেন না। যারা শ্রমিক পালে, যারা গার্মেন্টস চালায়, তাদেরই যদি দায়িত্ব, তারাই অবশ্যই শ্রমিকদের বেতন দিবে, তারাই শ্রমিকদের ভাতা দিবে, তারাই। আপনারা নিশ্চয়ই তার বক্তব্যটি শুনেছেন। তিনি যে ভাষায় কথা বলেছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশে নতুন করে জমিদারি প্রথা ফিরে এসেছে। আমি জানি না তার এই বক্তব্যটি আপনারা কিভাবে নেবেন। প্রথম পয়েন্ট হলো যে তাদের কাছে অনেক অর্ডার জমে আছে, অতএব তারা কোনোভাবেই ইচ্ছে করলেই গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ রাখতে পারেন না। এখন প্রশ্ন হলো যে তার এই বক্তব্যটা কি সরকারের নীতি নির্ধারকদের উপরে চলে গেল না? সরকারি নির্দেশ, সকল ফ্যাক্টরি অফিস আদালত বন্ধ থাকবে, কিন্তু তিনি বলছেন যে তাদের অনেক অর্ডার এসে জমে আছে, তারা ইচ্ছা করলেই গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ রাখতে পারেন না। তার মানে তারা সরকারের নির্দেশকে উপেক্ষা করছে। আচ্ছা, এরপরে এখানে আবার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আসলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকবে না খোলা থাকবে এটি কিন্তু সরকারের এখতিয়ার না। এটির এখতিয়ার হচ্ছে বিজেএমইএ নামে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের একটি সংগঠন আছে। আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে, বিশেষ করে উন্নত বিশ্বে, এই জাতীয় কোনো সংগঠন আছে কিনা। শ্রমিকদের সংগঠন আছে, যেটাকে ইউনিয়ন বলা হয়।
বা এমপ্লয়ীদের সংগঠন আছে। যেমন আমি নিউ ইয়র্ক সিটির একজন এমপ্লয়ি, আমি একজন সরকারি চাকুরিজীবী। আমাদেরও কিন্তু একটি ইউনিয়ন আছে, যে ইউনিয়নের নাম TWU লোকাল 100। তো এমনিভাবে বাংলাদেশেও কিন্তু ইউনিয়ন আছে, কিন্তু বাংলাদেশের ইউনিয়নগুলির কি অবস্থা? যারা এই ইউনিয়নের হর্তাকর্তা বা নেতৃত্ব দেন, আসলে টাকা পয়সাগুলি তাদের পকেটেই যায়। অর্থাৎ এই যে শ্রমিকদের অধিকার, এই শ্রমিকদের অধিকার, শ্রমিকদের জীবনযাত্রা, তাদের জীবন নিয়ে এই শ্রমিকদের সংগঠনের যে নেতা, ওই নেতার সাথে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের যে সংগঠন BJME এর একটা দফা রফা হয়, অর্থাৎ মোটা অঙ্কের টাকা পয়সা লেনদেন হয়। মূলত এই গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের যে সংগঠন BJMEA এবং শ্রমিকদের যারা নেতা, তাদের মধ্যে যে টাকা পয়সা লেনদেন হয়, এটি মূলত শ্রমিকদের জীবন বেচা কিনা হয় এই গার্মেন্টস শ্রমিকদের নেতা এবং এই BJME এর নেতাদের মাঝে। এইরকম একটি ঘটনাই আমরা দেখতে পেলাম। সেটি কেমন? আপনারা জানেন যে এই মহামারীর কারণে সরকার 10 দিনের একটি সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন, ওয়ান কাইন্ড অফ লকডাউন। তো তারা ঢাকা শহর থেকে গ্রামে চলে যায়। তো যখনই এই সময়টা শেষ হয়ে গেছে, তখন কিন্তু আবার তাদেরকে তাদের কর্মস্থলে আসতে বাধ্য করা হয় এবং তারা পায়ে হেঁটে, তাদের আসার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তারা পায়ে হেঁটে এই দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট হয়ে গাদাগাদি করে তারা ফেরি পারাপার হয়ে তাদের কর্মস্থলে ফিরেছে। আবার রাতেই হঠকারী আরেকটি সিদ্ধান্ত যে না, 14 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এরপর আবার তারা এই মাছের খালি ড্রামে করে জীবনের ঝুঁকি নিয়ে তারা আবার গ্রামে ফিরে গেছে। এই জায়গায় তো একেবারে প্রমাণিত যে তারা আসলেই এই গার্মেন্টস শ্রমিকদের জীবন নিয়ে খেলা করছে। আর এই খেলোয়াড়দের মধ্যে এই হেলেনা জাহাঙ্গীর একজন, BJME একজন এবং সরকার তো আছেই। এখন একটা পয়েন্ট আলোচনা করলাম, আরেকটা পয়েন্ট হচ্ছেন উনি বলছেন যে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে এসে গার্মেন্টস শ্রমিকদের পক্ষ নিয়ে বড় বড় কথা বলেন, আপনারা কি গার্মেন্টস শ্রমিকদেরকে সহযোগিতা করেন? 10টি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের কি আপনারা খাবার দাবার দিয়েছেন, ত্রাণ দিয়েছেন? এই প্রশ্নের জবাব হলো অবশ্যই আমরা দিয়েছি। আমাদের যার যার যতটুকু সামর্থ্য আছে আমরা দিয়েছি এবং আমাদের কোনো স্বার্থ সেখানে নাই। আমাদের অনেক ইউটিউব চ্যানেলের মালিক, অনেক অ্যাডমিন, অনেক ফেসবুক পেজের মালিক অ্যাডমিন, তারা এই মহামারীতে অনেক গরিব মানুষের কাছে তারা ত্রাণ পৌঁছে দিয়েছেন। সেখানে কিন্তু তাদের কোনো স্বার্থ ছিল না, তারা স্বার্থ ত্যাগ করেই তাদেরকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করেছেন। কিন্তু আপনারা শ্রমিকদেরকে ফ্রি একটি টাকাও দেন নাই। আপনারা শ্রমিকদের রক্ত চুষে খেয়ে সেখান থেকে অল্প একটু তাদেরকে দিয়ে জনগণকে দেখিয়েছেন যে আপনারা করুণা করেছেন। আচ্ছা, এরপরে আপনি বলেছেন যে শ্রমিকদের বেতন দেন আপনারা, শ্রমিকদের খাওয়ান আপনারা, শ্রমিকদের পালেন আপনারা। আমরা যেন তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কথা বলতে না আসি। হু আর ইউ? আপনি বলার কে? আমরা শ্রমিকদের পক্ষে কথা বলবো, এটি আমাদের মত প্রকাশের স্বাধীনতা। এই স্বাধীনতার সংবিধান আমাদেরকে দিয়েছে, এই স্বাধীনতা বাংলাদেশ নামক রাষ্ট্র আমাদেরকে দিয়েছে। আপনি বলার কে? হু আর ইউ টু টক দিস কাইন্ড অফ ন্যাস্টি ল্যাঙ্গুয়েজ? আপনি কে বলার? আমরা কার পক্ষ নিয়ে কথা বলবো, কার পক্ষ নিয়ে কথা বলবো না, হু আর ইউ টু টক অ্যাবাউট দ্যাট? আপনি বলার কে? আমি কথা বলতে আসবো না, আরেকজন কথা বলতে আসবে না, আপনি বলার কে? আপনি কি শ্রমিকদেরকে কিনে নিয়েছেন? আপনি বলছেন যে শ্রমিকদেরকে আপনারা পালেন। আপনারা শ্রমিকদেরকে পালেন না শ্রমিকরা আপনাদেরকে পালে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি উচ্চবাচ্য করতে চাই না, আমি সহজ ভঙ্গিমায় কিছু কথা বলতে চাই। তিনি যে কথাবার্তাগুলো বলেছেন তার এই আলোচনায়, এই জাতীয় কথাবার্তা কারা বলে? যারা ছোট লোক থেকে বড় লোক হয়
তারা কিন্তু এই জাতীয় কথাবার্তা বলে। অর্থাৎ ছোটলোক থেকে বড়লোক হয়ে এই জাতীয় কথাবার্তা এই জন্য বলে যে বড়লোক হলেও ছোটলোকই নজর তাদের যায় না। এই মহিলার বক্তব্যটা কিন্তু ওই রকমই ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে তিনি বলেছেন যে তারা নাকি শ্রমিকদেরকে পালেন। এই যে কথাটা তিনি বলেছেন, এই কথাটা কি কোনো উঁচু বংশের সন্তান বলতে পারে? এই কথাটা কি কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলতে পারে? এই জাতীয় কথাবার্তা কারা বলে? এই জাতীয় কথাবার্তা তারাই বলে যারা রাস্তা থেকে উঠে এসেছে, যারা অবৈধ পল্লী থেকে উঠে এসেছে, তারা এই জাতীয় কথাবার্তা বলে। কোনো সম্ভ্রান্ত উঁচু বংশের পরিবারের সন্তান এই জাতীয় কথাবার্তা বলে না। আর এই জাতীয় কথাবার্তা বলার সাহস তারা পেয়েছে কোথায়? সরকার তাদেরকে লাই দিয়েছে, সরকার তাদেরকে সাহস দিয়েছে, তাদেরকে মাথায় তুলেছে। এই জন্য তারা এই জাতীয় কথা বলার সাহস পেয়েছে। এই জাতীয় কথাবার্তা যদি ইউরোপ আমেরিকার কোনো দেশের কোনো গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বলতেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হতেন। ইউরোপ আমেরিকার কোনো দেশে বসে তিনি যদি শ্রমিকদের বিরুদ্ধে এই জাতীয় কথা বলতেন, তিনি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সরকার তারা যেমন বাংলাদেশের ভোটারদের ভোটাধিকার চুরি ডাকাতি করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসছে, আর এই গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক, তাদের যে সংগঠন BJMEA, তারা একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট সরকারকে কর দিয়ে চলে, সরকারকে তেল দিয়ে চলে। এই জন্যে আমাদেরকে এই কথাগুলো শুনতে হচ্ছে। আপনারা একটু ভাবুন, তারা নাকি শ্রমিক পালে। কত বড় কথা আপনি চিন্তা করুন। কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান এই জাতীয় কথা বলে না। ছোট লোক যখন বড় হয় তখন এই জাতীয় কথাবার্তা বলে। এই লাইভ করার পর তিনি লাইভটা ডিলিট কেন করে দিয়েছেন? এই জন্য করে দিয়েছেন যে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনার মুখে পড়ে তিনি লাইভটা ডিলিট করে দিয়েছেন। ডিলিট করার পরে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি ক্ষমা চাইতে গিয়ে কি বলেছেন আমি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ক্ষমা চাইতে গিয়ে তিনি লিখেছেন, আমার জীবনে আল্লাহ ছাড়া আমি কারো কাছে ক্ষমা চাই নাই। মানবতার কারণে মানুষের জন্য কাঁদি, কিন্তু ক্ষমা একমাত্র আল্লাহর কাছেই চাই। এই স্ট্যাটাসটি তিনি লিখে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক bdnews24.com এই সংবাদে তার এই ক্ষমা চাওয়ার বক্তব্যটা তারা হেডলাইন করেছে। বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন পোশাক কারখানা মালিক হেলেনা জাহাঙ্গীর। এই যে একটা অপরাধ করে ক্ষমা চাওয়া, এটি কিন্তু বাংলাদেশের একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ক্ষমা করা এটি একটি মহৎ গুণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি ক্ষমাশীল, আর তার কিছু গুণ মানুষের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। তো ক্ষমা করা একটি মহৎ গুণ। কিন্তু তিনি যে অপরাধ করেছেন, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। এই অপরাধের কোনো ক্ষমা হয় না।